গুড আফটারনুন স্টুডেন্ট, আমি গুলাবশা আহমেদ ইলার্ন বেঙ্গল থেকে আমি বলছি। আমি আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এর চ্যাপ্টার যেটা আছে রাইটস অর্থাৎ অধিকার বলে যে অধ্যায় আছে সেটা আমি আজকে আলোচনা করব। চলো, তার আগে যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আজকে আমরা অধিকার অর্থাৎ রাইট নিয়ে আলোচনা করব। অধিকার বলতে আমরা কি বুঝি? নানান ধরনের অধিকার আমরা সারা জীবন ব্যবহার করতে থাকি। নানান ধরনের বেঁচে থাকার যেমন একটা অধিকার আছে, চলাফেরার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, ভোটের অধিকার আছে অর্থাৎ রাজনৈতিক অধিকার আছে। এই যে অধিকারগুলো আমরা কথা বলছি, তো এই অধিকার সম্পর্কে নানান রাষ্ট্রবিজ্ঞানী নানান মত ব্যক্ত করেছেন। কিন্তু এখানে অর্থাৎ যে রাষ্ট্রবিজ্ঞানী বোসাঙ্কে আছেন, এখানে বোসাঙ্কের মতে অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত এই অধিকারটিকে। অন্যদিকে অধ্যাপক পার্কার বলেছেন যে রাষ্ট্র এই যে অধিকার হচ্ছে, এই অধিকারটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেগুলো অতিরিক্ত সুযোগ সুবিধা সেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত হবে। আর আরেকদিকে আমরা জানতে পারি যে গিলক্রিস্ট বলেছেন যে সমাজ চেতনার মধ্যে থেকে অধিকারের উৎপত্তি বা সৃষ্টি। এই যে অধিকার নিয়ে আমরা কথা বলছি, অধিকার রাষ্ট্রের যে উৎপত্তি নিয়ে অধিকারটা যেটা আছে, এই অধিকারটুকু সমাজ আগেই জানতে পারলাম যে বোসাঙ্কের আমরা সেটাও সংজ্ঞা থেকেই যে এখানে সমাজ কর্তৃক স্বীকৃতি হতে হবে এবং রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত হতে হবে। তো এই যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বলতে বোঝায় যে দেখো অধিকারের কিছু নেচার আছে বা প্রকৃতি আছে। এই প্রকৃতির দিক থেকে রাষ্ট্র যে সব হলো অধিকার হলো এক ধরনের সামাজিক স্বীকৃতি হতে হবে। সামাজিক দিক থেকে আমরা কোন দিক থেকে বলি যে সামাজিক অধিকার বা সামাজিক স্বীকৃতি হতে হবে, এটা কোন ধরনের অধিকার? এটা একটা নৈতিক আর মূল্যবোধ জাগ্রত অধিকার। এটা ধরো এই অধিকার আমার খর্ব যদি হয়, সেটা আমি গিয়ে আদালতে দ্বারস্থ হতে পারি না যে আমার এই অধিকারটা খর্ব হয়েছে। এটা হলো গিল্টি, নিজের মধ্যেই যে গিল্টি ফিল আমরা করি, এটাই হলো এক ধরনের নৈতিক ও মূল্যবোধ জাগ্রত হওয়া। যেমন আমি বলে থাকি, ধরো আমরা যে হারে এখনকার দিনে জল অপচয় করছি, যেভাবে জলের অপচয় হচ্ছে, পরবর্তীকালে কী হবে যে জলের যে ইয়েটা কমে যাবে। তো যে আমরা বিশুদ্ধ জল যে পান করছি, অর্থাৎ আমরা তো জানি যে জলের যে আমরা পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ আর 3 ভাগ হলো তো জলভাগ। এই জলভাগের মধ্যেও তো কি সব তো পানীয় জল না, এইগুলো হচ্ছে কি তোমার নোনা জল, যেটা ক্ষারীয় জল, যেটা আমরা পান করতে পারি না। কিন্তু এখনকার যেটা আমরা যে জলগুলো ওটা বিশুদ্ধ অর্থাৎ মিষ্টি সাধু জল, এই সাধু জলের বড্ড অভাব আছে, একটা নির্দিষ্ট সীমিত আছে এই জলের পরিমাণ। কিন্তু আমরা যে হারে জলের অপচয় করছি, তো পরবর্তী প্রজন্ম কি এই জল এই বিশুদ্ধ জলটা পাবে? সেই অধিকারটুকু থাকবে তাদের এই জলের? তো এটা কি আমরা যে অধিকারটা পাচ্ছি এই যে নৈতিক অধিকার বা সামাজিক দিক থেকে বোঝাচ্ছি কি বলতো, যে আমার অধিকার আছে কিন্তু আমি আমার অধিকারের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার খর্ব করতে পারি না, বা আমার কাছে যে সুযোগ সুবিধা আছে আমি পুরোটাই ব্যবহার এমনভাবে করছি যে অন্যের সুযোগ সুবিধায় একটা বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে এটা তো আমাদের অধিকার না। অধিকার কি বলতো, যেটা আমরা সবাই মিলে উপভোগ করবো। আমি একা উপভোগ করলাম, অন্যজনে এর থেকে বঞ্চিত হলো, এটা কোনোদিনই অধিকার হতে ওটা অধিকারের অপব্যয় হচ্ছে। ঠিক আছে, এবার রাজনৈতিকভাবে বা রাষ্ট্রের দ্বারা অধিকার বলতে কী বোঝায় বলবো, যেটা আমাদের প্রথমে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীগুলো, যে রাষ্ট্র যে অধিকারগুলো স্বীকৃতিও দেবে এবং সংরক্ষিতও করবে। তাই স্বীকৃতি দেবে কি, আমরা তো নানান ধরনের কিছু অধিকার ভোগ করি। যেমন আমাদের কিছু মৌলিক অধিকার আছে, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো, যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো রাষ্ট্র স্বীকৃতিও দিয়েছে এবং তাকে সংরক্ষিত করার ব্যবস্থা করেছে। এই অধিকারগুলো যদি আমাদের খর্ব হয়, তাহলে আমরা আদালতে বা কোথাও দ্বারস্থ হতে পারি যে আমাদের এই অধিকারটা খর্ব হয়েছে। এটা হলো আমাদের প্রকৃতি নিয়ে আমরা জানলাম। ঠিক আছে, এবারে আমরা একটা কিছু দেখো অধিকারের কিছু প্রকারভেদ হবে, টাইপস অফ রাইটস হবে। তো এই যে অধিকার, আমরা 5 ধরনের অধিকার মেনলি দেখে থাকি। আমরা এখানে দেখবে এই যে
দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে এখানেই দেখা যাচ্ছে যে সিভিল রাইটস, মানে সিভিল রাইটস বলতে আমরা পৌর অধিকার বুঝি। মূলত আমরা অধিকার 5 ধরনের হয়ে থাকে। একটা হলো সিভিল রাইট বা পৌর অধিকার, একটা হলো সামাজিক অধিকার অর্থাৎ সোশ্যাল রাইটস, একটা হলো অর্থনৈতিক অধিকার অর্থাৎ ইকোনমিক রাইটস, একটা হলো পলিটিক্যাল রাইটস অর্থাৎ রাজনৈতিক অধিকার, আরেকটা হলো যেটা নৈতিক অধিকার বা মোরাল রাইটস। ঠিক আছে, এতে দ্বারা বোঝাই যাচ্ছে যে রাইটস কত ধরনের আছে। ঠিক আছে, এবারে আমরা কি আলোচনা করব? পৌর অধিকার। এই যে পৌর অধিকার নিয়ে আমরা আলোচনা করি, পৌর অধিকার বলতে কি বোঝায়? পৌর অধিকার বা সিভিল রাইটস হলো এমন ন্যূনতম অধিকার যেগুলো ব্যক্তির ন্যূনতম বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই অধিকারগুলো না থাকলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ কখনোই সম্ভব হয় না। মানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই পৌর অধিকার বা সিভিল রাইটসটা অতি গুরুত্বপূর্ণ। এবারে এই যে পৌর অধিকারের মধ্যে কিছু অধিকার পড়ছে, আমরা বলে থাকি, দেখো এই যে রাইট টু লাইফ, এখানে দেখা যাচ্ছে যে রাইট টু লাইফ মানে বেঁচে থাকার অধিকার, মানে জীবনের অধিকার। জীবনের অধিকার একটি সবথেকে গুরুত্বপূর্ণ অধিকার, আর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটি একটি মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হয়। এই যে বেঁচে থাকার অধিকারটা যেটা বলছি, ধরো আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রতে এটা আছে, কিন্তু অনেক এমন রাষ্ট্র আছে যেখানে দেখবে যে বেঁচে থাকার অধিকারটুকু পাওয়া যাচ্ছে না। যেমন সিরিয়া হলো, ইসরায়েল হলো বা প্যালেস্টাইনে, মানে সবসময় কিছু না কিছু কোথাও না কোথাও থেকে অ্যাট্যাক হয়। ওটা গ্যাস অ্যাট্যাক হোক বা টেররিজম অ্যাট্যাক হোক বা এয়ার অ্যাট্যাক হোক, এভাবে নানান ধরনের বোমাবাজি এগুলো হচ্ছে। তো এতে কী হচ্ছে? সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে। তাদের এই বেঁচে থাকারও অধিকারটুকু তাদের নেই। কিন্তু যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে তোমরা দেখবে যে বেঁচে থাকার অধিকার একটা অন্যতম মৌলিক অধিকার হিসেবে পরিগণিত আছে। আর এই বেঁচে থাকা অধিকারের সঙ্গে সঙ্গে তোমার আত্মরক্ষার অধিকার অর্থাৎ সেলফ ডিফেন্স। আমি যেটা করতে, সেলফ ডিফেন্সটাও এই মানে তোমার এই জীবনের অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। আমাকে কেউ যদি মারতে চায় বা আমার হত্যা করতে চায়, তখন কি আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে অ্যাট্যাক করবো, ওটাকে সেলফ ডিফেন্স বলে। তো এই সেলফ ডিফেন্সটা আসছে, তাহলে এখানে আমাদের সরকার এই সেলফ ডিফেন্সটাও একটা জীবনের অধিকারের মধ্যে পর্যায়ে পড়ছে। এবারে তার পরবর্তী কি অধিকার আমরা দেখতে পাচ্ছি? এই যে রাইট টু এডুকেশন। ঠিক আছে, এই রাইট টু এডুকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট টু এডুকেশন কি বলতো? অর্থাৎ শিক্ষার অধিকার। শিক্ষার অধিকারের মাধ্যমে আমরা কি পাচ্ছি? যে শিক্ষা মানে যতই মানুষ শিক্ষিত হবে ততই সে সমাজের কাছে মিশতে পারবে, তার দারিদ্রতা দূর হবে। তো শিক্ষিত মানুষের চিন্তাধারা সচেতনতাও বাড়বে। তো আগে এই শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে ওটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে উল্লেখিত ছিল, কিন্তু এটা এখন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে মৌলিক অধিকারকে বলা হয় শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার মানে এটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে এটা সরকার ক্লাস 8 পর্যন্ত বিনা পয়সায় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি শিশুর জন্য। তো এই অধিকার যদি আমাদের কেউ খর্ব হয়, ধরো আমাকে যদি কোনো একটা বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন নেবে না, কারণ কি সে অস্পৃশ্য বলে বা তার জাতি ধর্ম নির্বিশেষে যেটা নেই, মানে তখন অস্পৃশ্যতার জন্য হলো, যে কোনো কারণে যদি তাকে কোনো স্কুলে অ্যাডমিশন না নেওয়া হয়, তখন কি সে এর অধিকারের জন্য, তার যে শিক্ষার অধিকার খর্ব হচ্ছে, সে কী করবে? দ্বারস্থ হাইকোর্টে যে আমার এই অধিকারটা খর্ব হয়েছে, আমাকে স্কুলে আমার অ্যাডমিশন নিচ্ছে না যে কোনো কারণে। তো শিক্ষার অধিকার একটা হলো পৌর অধিকার, যেটা ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কি বলতে পারি? বাক ও মতামত প্রকাশের অধিকার অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ। যেটা ফ্রিডম অফ স্পিচ বলছি, স্পিচ অ্যান্ড থট, যেটা আমি দেখো এই অধিকারের বলে আমরা কি হয় যে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আমরা কি জানি যে গণতন্ত্রের অন্যতম অর্থই হলো জনগণের সার্বভৌমত্ব। জনগণ মানে কি? আমরা, অর্থাৎ এই জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমরাই আমাদের সরকার
নির্বাচন করি অর্থাৎ নেতা, সেই নেতা সরকার গঠন করে আমাদের পরিচালনা করে। কিন্তু যদি এই সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, ধরো এই সরকারটা স্বৈরাচারী হয়ে উঠলো, তখন কি হলো যে জনকল্যাণ বিরোধী কোনো কাজ করলো সরকার, তখন আমরা কি তার বিরোধিতা করব। বিরোধিতা কিভাবে করি? অনেক সময় নিজের মতামত ব্যক্ত করে, অনেক সময় কি ফ্রিডম অফ প্রেস, মানে আমরা যে ফ্রিডম, মানে আমরা তো নানান খবর রাখি বা নিউজ পেপারের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে, তো এই নিউজ চ্যানেল ও নিউজ পেপারেও আমরা আমাদের মতামত বক্তব্য পেশ করে থাকি। তাহলে এর দ্বারা কি সরকার যিনি আছেন তিনি স্বৈরাচারী কোনোদিন হয়ে উঠতে পারবে না, কারণ এখানে আমাদের মতামত প্রকাশের অধিকারটুকু আছে। আর একটি আমি যদি বলতে পারি ব্যক্তি স্বাধীনতার অধিকার। ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝায়? যে স্বাধীন আছে, তা আমি ব্যক্তি হিসেবে কি করব? আমি আমার স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে, যে আমি মানে আমার বাড়ির বাইরে বা যে কোনো জায়গায় আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, সংঘ সমিতি গঠন করতে পারি। এই যে সংঘ সমিতি বা চলাফেরার অধিকার আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে ব্যতিক্রমও আছে। ধরো আমাদের এখন যে করোনা পরিস্থিতি কি, আমরা এখন লকডাউনে আছি, মানে বাড়িতে সবাই বসে আছে, বাইরে যাওয়াটা নিষেধ আছে। কিন্তু এখন আমি যদি বলতে পারি না, আমার তো ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে, আমি তো এবারে বাইরে গিয়ে আমি বাইরে ঘুরবো, তো এটা তো কোনো মানে হয় না। এই সব ক্ষেত্রে কোনো জরুরি অবস্থাতে বা কোনো নিরাপত্তার ক্ষেত্রে বা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকার কি করে, যে এই কিছু ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করতে পারে, কিছু সময়ের জন্য হতে পারে, এটা না যে সব সময়ের জন্য। এখন যেমন করোনা পরিস্থিতি আছে বলে আমাদের বাইরে বেরোনো নিষেধ, তেমনই যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে, সব কিছু ওভারকাম হয়ে যাবে, তখন কি আমরা বাইরে বেরোতে পারবো? তো এটা হলো তার ব্যতিক্রম। আরেকটি কি, আমাদের একটা হলো ধর্মের অধিকার। দেখো, রাইট টু রিলিজিয়াস আছে। রাইট টু রিলিজিয়াস মানে কি? ধর্ম মানে কি? যা ধরে রাখে, মানে আমাদের একত্রিত করে রাখে। কিন্তু এই ধর্ম যদি মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, বা একে অপরের প্রতি খুব ডমিনেট হয়ে যায়, তখন তো এই ধর্মের কোনো দরকার হয় না। ধর্মের অধিকার বলতে দেখো, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়, কিন্তু এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তো পরিচয়, কিন্তু আমরা যে ধর্ম পালন করছি সে আমার অধিকার আছে। আমি নিজ ইচ্ছে অনুযায়ী নিজের মতো করে আমি ধর্ম পালন করছি, ধর্মীয় উৎসব পালন করছি, এতে আমাদের সরকার বা রাজ্যের কিছু বাধা নিষেধ নেই। কিন্তু আমি নিজের মতো ধর্ম পালন করছি, কিন্তু দেখা যায় যে যখন আমার ধর্ম আমি অন্য কারোর ওপর ছাপিয়ে ফেলছি, মানে তাকে ধর্ম পরিবর্তনের জন্য বাধ্য করছে, তখন তো সে তার অধিকার রাখছে না, তার ধর্মের অধিকারটা বিঘ্নিত হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তো তার ধর্মের অধিকার নেই। কাউকে যদি বল প্রয়োগ করে তার ধর্ম পরিবর্তন করা হয়, তাহলে তো এটা মানে আইনেরও বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমাদের এই যে অধিকারটা খর্ব হচ্ছে। তাহলে আমি অধিকারটা পালন করছি, কিন্তু আমার অধিকারের সঙ্গে সঙ্গে অন্যরা যাতে সেই অধিকারটি ভোগ করতে পারে। আমি নিজের অধিকারটা ভোগ করছি, কিন্তু অন্যর অধিকারটাকে খর্ব করে দিচ্ছি, তখন এই অধিকারটা কোনো দিক থেকেই মানা যাবে না, ঠিক আছে? আরেকটি হতে পারে রাইট টু ইনফরমেশন, ঠিক আছে? এই যে রাইট টু ইনফরমেশন মানে আমাদের জানার অধিকার আছে, RTI রাইট টু ইনফরমেশন। ধরো আমার রাইট টু প্রাইভেসিও এর মধ্যে পড়ছে। ধরো রাইট টু প্রাইভেসি, আমি যে এখনকার দিনেই যে দেখা যাচ্ছে যে দেখবে যে হোয়াটসঅ্যাপে অনেক ধরনের প্রাইভেসি চেঞ্জেসের কথা বলা হয়েছিল, যে মানে ওটা খবর রাখবে, তারা নজর রাখবে, কিন্তু তাতে মানুষ আপত্তি করেছে, না আমার প্রাইভেসি আছে, ওটা আমি একমাত্র করবো, অন্য কেউ কেন দেখবে? তো রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে কি, আমি ধরো কোনো মেসেজ করছি কাউকে বা কথা বলছি, কোনো ভিডিও শেয়ার করছি, সামথিং কিছু, তো তখন ওটা আমার প্রাইভেসি আছে, তাহলে ওটাতে কেউ বাধাপ্রাপ্ত না, বাধা আমাকে দেবে না। তো রাইট টু ইনফরমেশন ক্ষেত্রেও কি হচ্ছে, যে রাইট টু ইনফরমেশন হচ্ছে যে আমার জানার অধিকার। এই যে আমরা খবরাখবর জানছি বা কোনো ব্যাপার নিয়ে জানছি, তো ওটা আমার জানার অধিকার আছে। আমাকে কেউ বলতে পারবে না যে তোমার আমি কোনো একটা পেপার ওয়ার্কের জন্য কোনো এক জায়গায় গেলাম, কিন্তু সে আমাকে শো করছে না পেপারটা, কিন্তু আমার তো সেই অধিকারটুকু আছে না, যে
আমি আমার ব্যাপারে যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আমি তো অন্য ব্যক্তির ব্যাপারে জানতে চাইছি না, আমি নিজের ব্যাপারে জানতে চাইছি। তাহলে আমার এই অধিকারটুকু আছে, যেমন রাইট টু ইনফরমেশনের ক্ষেত্রে। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অধিকার হলো সাম্যের অধিকার। সাম্য মানে কি? ইকুয়াল, মানে সমান অধিকার। এইটা ভারতীয় সংবিধানে এর উল্লেখ আছে যে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত বা আইনের চোখে সবাই সমান আছে। তা আইনের চোখে সবাই সমান বলতে এবং আইন কর্তৃক সমানভাবে দেখা যায়, যেটা এটা কি আইন যে ধরো আমি কোনো আইন ভঙ্গ করলাম, কোনো ল ভাঙলাম, তো সেই সেই আইন ভঙ্গর জন্য আমাকে যেটুকু অপরাধ দেওয়ার আমাকে দেওয়া উচিত আমাকে দেবে। কিন্তু সেই অন্য ব্যক্তি, ধরো খুব ধনী ব্যক্তি হলো, বা সে প্রাইম মিনিস্টারই হোক না কেন, বা যে কোনো নেতা বা নেত্রী হোক না কেন, সে যদি ওই পার্টিকুলার আইনটা ভঙ্গ করে, সেই আইন ভঙ্গের জন্য তাকে সেই আইন অনুযায়ী যে অপরাধটা আছে, সে অপরাধ করেছে, ওই অপরাধের জন্য তাকে সেই দণ্ডটা দেওয়া হবে, দণ্ডিত করা হবে। তো এর জন্য বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান, মানে এখানে কেউ বৈষম্য লক্ষ্য করা যায় না। তা আমি এখানে আমাদের পৌর অধিকার অর্থাৎ রাইট যেটা আলোচনা করলাম, আইনের চোখে সবাই সমান, লাস্টে যেটা দেখলাম। তা আমাদের এখানে এই ভিডিওটা আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি সামাজিক অধিকার আর যে কটা অধিকার আছে সেটা আমি নিয়ে আলোচনা করব। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।